बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलाम वालेकुम। आदाब। আজকে আমি কথা বলবো সর্বশেষ পরিস্থিতি নিয়ে। তার আগে আমি একটা ব্যক্তিগত কৈফিয়ত দিতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেকেই বিভিন্ন প্রশ্ন করে বা অনেকের কাছেই খুব অবাক লাগে আমার সম্পর্কে, যারা আমাকে চিনে না বা আমার সম্পর্কে জানে না। যেহেতু আমি সুপরিচিত এই মুহূর্তে সুপরিচিত বা খুব পরিচিত কোনো ব্যক্তি নই, বা দলের কোনো দায়িত্বে ঘোষিত কোনো দায়িত্বে নেই, তো সেই ক্ষেত্রে অনেকের কাছে আমার এই রাজনৈতিক যেই আচরণ, এটাকে অনেকের কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে, অনেকের কাছে দুঃসাহসিক মনে হচ্ছে, অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে। এক একজনের কাছে এক এক রকম, খুব স্বাভাবিক। কিন্তু আমি আমার প্রথম ভিডিওতে 25 তারিখে, ফেব্রুয়ারির 25 তারিখে, গত ফেব্রুয়ারির 25 তারিখে আমি ছোট করে একটা ব্যাখ্যা দিয়েছি যে কেন, এবং আমার ফেসবুকে গত 16 বছর পর্যন্ত আমি ফেসবুক চালাই। সেখানে 2-3 বছর পরই আমার একটা লেখা আসে যে কেন আমি এত প্রতিবাদী। সেটা গত 16 বছর পর্যন্ত তো আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। তো আমি আওয়ামী লীগের সব নেতা কর্মী বা এমপি, সরকারের বিভিন্ন সচিব, সামরিক বেসামরিক লোকজন, কাউকেই আমি ছাড় দিইনি। যখনই আমি যেখানে অনিয়ম পেয়েছি, ত্রুটি পেয়েছি, আমি কথা বলেছি, যারটা তার সাথে কথা বলেছি। যখন দেখছি হয়নি, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি। ঘটনার সুরাহ হয়েছে প্রায় ক্ষেত্রেই আর কি। তো সেই ক্ষেত্রে তখন আমি ব্যাখ্যা দিতাম যে কেন আমি এই অনিয়মগুলো সহ্য হয় না আমার, বা আমি এগুলি না কেন প্রতিবাদী। এটার কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মেন্টাল একটা অব্লিগেশন। এটা এ কারণে যে এটা আমার পারিবারিক ট্র্যাডিশন, পারিবারিক ঐতিহ্য, পারিবারিক হিস্ট্রি। আমি এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, আমি এমন একটা সময় আমি এই দেশের জন্য, দলের জন্য আমি কাজ করেছি। হয়তো এখন আমি সেইভাবে ইনভলভ না, কিন্তু দেখেন, আমি যেই পরিবারে জন্ম নিয়েছি সেই পরিবারটা এই দেশের আওয়ামী লীগ ঘরানার বা এই দেশ সৃষ্টিতে একটা অন্যতম সেরা পরিবার। আমি গর্ব করি আমার পরিবারকে নিয়ে। 57 সালে বঙ্গবন্ধু যখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে যখন দল গঠন করতে গেল, তখন ভোলায় যেই কয়জন আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্নে ছিল, আমার দাদা রফিকুল হক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, আমার বাবা রতন চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, এরা একদম প্রারম্ভিক সময় থেকে এই দলের সাথে জড়িত, এবং সাংগঠনিকভাবে সেইভাবে আরও যারা ভোলার নেতৃবৃন্দ ছিলেন তাদের সাথে শামসুদ্দিন মিয়া, মোখলেসুর রহমান, শ্রদ্ধেয় সলেমান মোল্লার সাহেব, মোশাররফ হোসেন শাহজাহান, আলকাজুর রহমান, বা আরও অনেকেই আছেন যারা এটার সাথে আওয়ামী লীগ সৃষ্টির সাথে জড়িত। এবং আজ পর্যন্ত আমার পরিবার, শুধু পরিবার না, এন্টায়ার বংশ, পুরা বংশের লোকজন, শত শত লোক, একজনও অন্য কোনো দল করে না, সবাই এই দলই করে। তো এই দলের জন্য আমাদের যে ত্যাগ, আমাদের যে শ্রম, এই দেশটা যে সৃষ্টি হয়েছে, এই দেশের সৃষ্টি, কারণ বাংলাদেশ তো সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগই বাংলাদেশটা সৃষ্টি করেছে। তো আমার পরিবার যেহেতু এই দলের সঙ্গে জড়িত ছিল, তো প্রথম থেকেই এই দলের সৃষ্টি। মহান মুক্তিযুদ্ধে আমার দাদা 66 বছর বয়সে অস্ত্র হাতে তুলে যুদ্ধ করেছে। আমার বাবা সে নিজে একটা ইউনিট, আমার দাদা নিজে একটা ইউনিট করে, আমার চাচা পাকিস্তান আর্মিতে ছিল, তাকে নিয়ে যুদ্ধ করেছে। আমার বাবা রতন চৌধুরী, তার বিশাল মুজিব বাহিনীর ইউনিট ছিল, ভোলা মহকুমার মুজিব বাহিনীর, তৎকালীন মহকুমা মুজিব বাহিনীর কমান্ডার সে। ভারতে গিয়ে যুদ্ধ শেষ করে সেখান থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে যুদ্ধ করতে 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 ভোলায় এসে বসেছে। আমার জন্মের পর থেকে আমার মায়ের গর্ভে থাকতেই মানুষ কথা শুনে, গর্ভে থাকতেই শিশুরা কথা শুনে, সেই কথাগুলো আমার হলো রাজনৈতিক কথা।
দেশপ্রেমের কথা, দেশের কথা, সেখান থেকে আমার জন্ম। আমি আমার ঘরের থেকে শিক্ষা নিয়েছি, সেই শিক্ষা আমি রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করেছি, আজও শিখতেছি। আমার চাচা যে শহীদ হয়েছেন পাকিস্তান আর্মিতে, বাংলাদেশে আমাদের বীরশ্রেষ্ঠ 7 জন, কিন্তু আমার চাচা যে প্রক্রিয়ায় শহীদ হয়েছে, আমার দাদারা বা আমার বাবা সেইগুলি তখনকার নিয়মকানুনগুলো জানতো না, তাকে দিলে সেও একজন বীরশ্রেষ্ঠ হওয়ার সুযোগ ছিল, সে সেইভাবেও শহীদ হয়েছে। আমার দাদা, আমার চাচা ইউনিটের সামনে থেকে সম্মুখ সারিতে যে যুদ্ধ করতেছে, বাংলা বাজারের তখন পোল, একটা কাঠের পোল, এই পারে ওই পারের যুদ্ধ হচ্ছে আর পাকিস্তানি আর্মির সাথে। তখন ওদের কাছে অনেক ভারী অস্ত্র, মেশিন গান, SMG, লাইট মেশিন গান, নানান রকমের ভারী ভারী অস্ত্র, আর এদের কাছে হলো শুধুমাত্র 303 ট্রেজারি লুট করে, থানা লুট করে যে অস্ত্র পেয়েছে সেই অস্ত্র দিয়ে তারা যুদ্ধ করছে। কিছুক্ষণ পরে আর টিকতে পারেনি, এখন কি করবি? আমার চাচা সিরাজুল ইসলাম চৌধুরী তখন দাদাকে বা অন্যদেরকে বলছে, আপনারা পিছনে যান, আমি কভার দিচ্ছি। উনি কভার করতে গিয়ে তাদেরকে সবাইকে পিছনে ফেলছে। যখন দেখছে সে সবাই চলে গেছে, সে যখন ব্যাক করতে যাবে, একটা বেতুন ফল নামে একটা ফল আছে, ছোট ছোট অনেক কাঁটা থাকে গাছের মধ্যে, ব্যাক করতে গিয়ে ওই বেতুন গাছের কাঁটার সাথে তার শরীর আটকে গেছে। তারপরে আর সে বের হইতে পারে নাই। এর মধ্যে ওরা পোল পার হয়ে চলে আসছে, আগুন জ্বালিয়ে তাকে শহীদ করছে। তো বলেন, যাদের যেই 7 জনের বীরশ্রেষ্ঠের অসাধারণ কৃতিত্বের কথা শুনেছি, এখানে কিছু কম ছিল, কিন্তু তখন বলেন এই জন্য বীরশ্রেষ্ঠ হতে পারে না। যাক, সেটার কোনো দুঃখ না, বাট আমার চাচা যে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে, এটাই আমাদের জন্য গর্ব। তো আমি সেই ফ্যামিলির ছেলে। আমার জীবনের প্রথম জীবনের যৌবন কাটিয়েছি এই দলের জন্য। ভোলায় রাজনীতি করেছি, ভোলার রাজনীতি আমার নিয়ন্ত্রণে ছিল। সমস্ত শ্রমিক মেহনতি মানুষ আমার বাবার ছিল, তারপর আমি অল্প বয়সে রাজনীতি আসছি, আমার নিয়ন্ত্রণে ছিল। আমার ছোট ভাইকে আমি ঢাকায় চলে আসছি, সেই 40 বছর আগের কথা। তো তারপরে যোগাযোগ ছিল, সবসময় যাওয়া আসা ছিল, বাট অন্য কারণে পরে হয়তো আমি যাই না, সেই বিষয়ে আলোচনা করতে চাই না। আমার ভাইকে অপারেশন ক্লিন হার্টে, বিকজ সে রাইজিং লিডার ছিল, তাকে হত্যা করা হয়েছে। তো আমার ফ্যামিলি আমার বাবাকেও হত্যা করা হয়েছে এই আন্ডারগ্রাউন্ড পার্টিকে প্রতিরোধ করতে যেয়ে, এই সিরাজ শিকদার এদেরকে প্রতিরোধ করতে যেয়ে, হাতের অন্ধকারে যে আওয়ামী লীগের নেতাদেরকে সারা দেশে যে এরা হত্যা করেছে, 4 জন MP সহ, আমার বাবাও ছিল তাদের মধ্যে একজন। তো ওই যে একটা তাড়না মনের, ওই যে একটা বিবেকের তাড়না, সেখান থেকে আমি যেমন কোনো অন্যায় সহ্য করতে পারি না, সেটা আমার পরিবারের হোক, আমার পাড়া প্রতিবেশীর হোক, আমার দলের হোক, যেই হোক, সহ্য করতে পারি না, যার জন্য আমি প্রশ্ন তুলি। এই যে দলের ক্ষমতার সঙ্গে ওবায়দুল কাদের ভাইয়ের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে? আমি তাকে সরাসরি বলেছি, আমি তাকে বলেছি বিভিন্ন সময় তার বিভিন্ন ত্রুটির জন্য আমি একমাত্র ব্যক্তি যে সবসময় ভোকাল ছিলাম, শুধু ফেসবুকে না। এবং আজকে আমি কেন তো ওবায়দুল কাদেরের কথাটা আনলাম, যে আওয়ামী লীগে ওবায়দুল কাদের নেত্রীর পরে ওবায়দুল কাদেরের উপরে এখন পর্যন্ত কোনো নেতার সৃষ্টি হয় নাই। আমি এত সমালোচনা করেছি, বাট একটা কথা আছে যে প্রিয়জন যদি দূরে না যায়, তাহলে ওই প্রিয়জনের সঠিক মূল্যায়ন হয় না, যে সে আসলে কতটুকু গুণী এবং কতটুকু গুণহীন। তো আজকে এই দুঃসময়ে এসে কাদের ভাইয়ের কথা মনে পড়ে, তার কিছু ত্রুটি ছিল, কিন্তু নেত্রীর একজন বিশ্বস্ত সহযোদ্ধার দরকার ছিল, এখন সেটা নাই। কারোর উপরে ভরসা করতে পারে না, কে সঠিকভাবে কথা বলবে, কে সবার সাথে যোগাযোগ করবে। আজকে আমি ব্যক্তিগত আমার সব কিছু আমি নেত্রীর সাথে সবসময় শেয়ার করি। সে আজ পর্যন্ত বহু বছর থেকে একদিনের জন্য, আজ পর্যন্ত এই 5ই আগস্ট থেকে এখনও একদিনের জন্য ওনার সাথে আমার কোনো কমিউনিকেশন গ্যাপ হয়নি। আমার প্রতিটা ভিডিও উনি দেখেন, আমার ফেসবুকের প্রতিটা পোস্ট উনি দেখেন। উনি নিজে ওইদিকে সবাই না পেলে একটা সিস্টেম আছে আমার, ওই সিস্টেম আমি তার হাতে পৌঁছে দিই, সেটা উনি আমাকে সেটা দিয়েছে। তো আমার সব কিছু উনি জানেন। আমি যে কোনো কিছু করার আগে যদি প্রয়োজন মনে করি, তাকে আগে জানাই নেই, বা করার পরে প্রতিটা জিনিস, এখন না, বহু বছর পর্যন্ত, আজকে থেকে 12-13 বছর পর্যন্ত আমি এই প্র্যাকটিসটা করে আসতেছি। তো এই কাদের ভাইয়ের ব্যাপারটা আমি সরাসরি তার কাছে এখনো বলি নেই। আজকে অনুষ্ঠানের মাধ্যমে নেত্রীর কাছে আবেদন করব, গত 5ই আগস্টকে কেন্দ্র করে যদি কোনো সিরিয়াস কোনো ইস্যু না থাকে, আপনার কাছে আমি অনুরোধ করব কাদের ভাইকে অ্যাক্টিভ করার জন্য। যদি কোনো সিরিয়াস কোনো, আমি ঠিক সঠিক জানি না, যদি কিছু যতটুকু জানি যে সে এমন কোনো কিছু কাদের ভাইয়ের দ্বারা হতে পারে না যা দলের এবং নেত্রীর ক্ষতি হতে পারে। হয়তো ত্রুটি হতে পারে কোনো, কিন্তু অন্যায় সে করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না।
তো আমি এই অনুষ্ঠান থেকে নেত্রীর কাছে অনুরোধ করব, যদি সেরকম কোনো বড় কোনো প্রবলেম না থাকে, তাহলে কাদের ভাইকে যেন অ্যাক্টিভ করা হয়। এ সময় কাদের ভাই মতো লোকের খুব দরকার, তার চেয়ে অভিজ্ঞ লোক বাংলাদেশ আওয়ামী লীগে এখনো কেউ নেই। কাদের ভাই অনেক সময় অনেক কথা বলেছে, সেটা সে অনেক কথা নিয়ে হাসাহাসি করেছে, অনেক কথা নিয়ে তর্ক হয়েছে, কিন্তু এই কথাগুলোর বিশ্লেষণ হয় না, সেই সুযোগ ছিল না। আমরা এগুলি নিয়ে বিশ্লেষণ করেছি, আমি দেখেছি যে না, উনি রাজনীতিকে হিংসার থেকে রসিকতার মধ্যে নিয়েছেন। এই যে তলে তলে কাউয়া অমুক সমুক এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করে, বাট এগুলি অনেক সিরিয়াস স্ল্যাং থেকে, অনেক বাজে কথার থেকে এইসব জিনিসগুলিকে রাজনীতিতে অনেক রসিকতা নিয়ে আসছেন উনি এগুলি বলে। এটা ক্ষতির কিছু না, সারা বিশ্বে এগুলি আছে, একে অপরকে রসিকতা করে অনেক কথা বলে। তার সর্বশেষ যে কথা নিয়ে বিতর্ক হয়েছে সেটাও একটা বিশ্লেষণের ব্যাপার ছিল। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সে বলেছে যে রাজাকারের যখন কথাটা উঠছে তখন বলছে এটা রাজনৈতিক ইস্যু, এটা ছাত্রলীগ দেখবে। কিন্তু এটাকে বোঝানো মানে আমাদের শত্রুপক্ষ প্রতিপক্ষ যারা, তারা এটাকে কালার করছে নেত্রীর ওই কথার মতো, যে রাজাকারের মুক্তিযোদ্ধার নাতিপুতিরা বা সুবিধা পাবে নাকি রাজাকারের নাতিরা, এটাকে বানিয়ে ফেললো যে রাজাকার বলছে সবাইকে। তো একই কথা কাদের বাড়ি ওই কথাকে টুইস্ট করে বলা হয়েছে যে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রদেরকে পিটানোর জন্য। বিষয়টা ওইটা ছিল না, বিষয়টা ছিল ছাত্রলীগের কথা ছাড়া এই যে সমন্বয়কারীরা তো পরে নাম আসছে, এই যে কোটা আন্দোলনকারীরা একটা কদমও দিত না। মিছিল মিটিং যা করতো সাদ্দাম ইরানের সাথে কথা বলে তারা ওইভাবে যোগাযোগ করে তারপরে করতো, তারা সেইভাবে স্পেস দিত, তারা সেইভাবে করতো। তাদের শুধু শর্ত ছিল তোমরা জামাত শিবিরকে নিবে না, অথচ জামাত শিবির তো আমাদের ভিতরে আগেই ঢুকে বসে আছে। তো তারা সমস্ত কিছু কোঅর্ডিনেশন করে ছাত্রলীগের নেতাদের সাথে কোঅর্ডিনেট করে তারপরে তারা প্রোগ্রাম করত। এটা কাদের ভাইও জানতো, কারণ কাদের ভাই তো একদম সেই ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত ছাত্রলীগের অভিভাবক নেত্রীর পরে। ছাত্রলীগের পিছনে কাদের ভাইয়ের চেয়ে অবদান বাংলাদেশে তো আর দ্বিতীয় কারো নাই, যিনি জেলে থেকে ছাত্রলীগের সভাপতি হয়েছে, মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনীর কমান্ডার ছিল কোম্পানিগঞ্জের। তার মতো ক্যারিয়ার বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয়, আওয়ামী লীগ না বাংলাদেশের রাজনীতিতে আর কারো নাই বর্তমানে। মানুষ ক্ষমতায় বা ইয়েতে গেলে কিছুটা দ্বিতীয় বিচ্যুত হয়, তারও হয়েছে, সেজন্য আমিও সমালোচনা করেছি। আমি সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে আমিও তার বিরুদ্ধে সমালোচনা করেছি। কিন্তু আজকের এই দুর্দিনে আমি ফিল করতেছি কাদের ভাইয়ের খুব প্রয়োজন। কাদের ভাই যদি খারাপ হয়, কাদের ভাইয়ের চেয়ে ভালো রাজনীতিবিদ বাংলাদেশে কোন দলে আছে? আমাকে একজনের নাম বলুন যে ওই লোকটা ওবায়দুল কাদের চেয়ে এই গুণে ভালো। আমি কথা বলা ছেড়ে দিব যদি আমি সেটাকে স্টাবলিশ করতে না পারি যে না তার চেয়ে কাদের ভাই ভালো। সে অসুস্থ আমি জানি, তারপরেও তার যদি সক্ষমতা থাকে আমি নেত্রীর কাছে অনুরোধ করব, তার সিরিয়াস কোনো ইস্যু না থাকলে প্লিজ কাদের ভাইকে সামনে আনেন। মূল কথায় আসি। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, গতকাল রাতে একটা বিশেষ পরিস্থিতি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এই জরুরি অবস্থা আছে, এই আছে সেই আছে, আর্মি মুভ করছে। তো মূল কথা হচ্ছে সেনাবাহিনীর কাজ করতেছে, তারা একটা কৌশল নির্ধারণ করেছে, সেই কৌশলে তারা এগিয়ে যাচ্ছে এবং সেই কৌশলে এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে তাদের যে টাস্কটা সামনে আছে সেই টাস্কটাকে ফুলফিল করতে হলে, অ্যাচিভ করতে হলে তাদের কিছু প্রিপারেশনের দরকার আছে। এইটা বিষয়টা এরকম না যে 10টা গাড়ি 20টা গাড়ি একটা জায়গায় যে অভিযান করলো সব কিছু ঠিক হয়ে গেল, না। ব্যাপারটা হলো ন্যাশন ওয়াইড প্রোগ্রাম, তাদের সেই লজিস্টিক্যাল আদার্স অন্য অনেক জিনিস, কিছু ইন্টেলিজেন্স সব কিছু মিলে তাদের একটা প্রিপারেশনের দরকার আছে এবং সেই প্রিপারেশন তারা নিয়েছে এবং কিছু বাকি থাকলে সেটাও নিচ্ছে। তাদের সময় আমি আমার আগের ভিডিওতে গতকালকে আমি বলেছি ইউনিটি, আর্মির মধ্যে ইউনিটি হলো সবচেয়ে বড় জিনিস এবং তারা সেই ইউনিটিটা তারা এস্টাবলিশ করেছে। অফিসার টু সোলজার অল আর ইউনাইটেড ফর দিস কান্ট্রি। এবং আজকে সকালে যে তাদের সেনাপ্রধান যে বক্তব্য রাখছে সেখানে অত্যন্ত ক্লিয়ার, এটাকে অনেকে টুইস্ট করতে চেয়েছে, এখানে টুইস্টিংয়ের কিছু নাই, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলেছে। সে যে কথাগুলি বলেছে সেগুলো বুদ্ধিমত্তার সাথে বলেছে যে এই জিনিসগুলিকে আমাদেরকে এইভাবে কন্টেন্ট করতে হবে, এগুলো সেন্সিটিভ ব্যাপার, এগুলি আমরা সেইভাবে কন্টেন্ট করব। তো তার ব্যক্তিগত উদ্যোগ থেকেই সে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠীর সাথে সে
কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে, কার কি করতে হবে, কে কি করলে কি রিয়াকশন হবে, কোন অ্যাকশনের অ্যাগেনস্টে কি রিয়াকশন হবে, সব কিছু তার জানিয়ে দেওয়া হয়েছে, সেইভাবেই সে আগাচ্ছে। এখন আমার অনুরোধ হচ্ছে, আমার চিন্তা থেকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যেই প্রক্রিয়ায় এই জিনিসটা আগাবে, সেটা হলো, প্রথম কথা হলো, কোনো কিছুই সফল হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস তার চেয়ারে বসা আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক হলো ডক্টর ইউনূসকে তার পদ থেকে রিমুভ করা। দিস illegitimate and illegal people should be removed from the administration, what they are occupying forcefully. আমি অনুরোধ করব সেনাপ্রধানকে, তার নেতৃত্বে সকল বাহিনী প্রধানকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে বলুন, আমরা আপনার সাথে আছি, দেশ আপনার সাথে আছে, আপনি ব্যবস্থা গ্রহণ করেন। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, চূড়ান্ত ক্ষমতা বলে, সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনূসকে বরখাস্ত করতে হবে এবং অ্যাডহক ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য অ্যাডহক ভিত্তিতে 15 দিন বা 1 মাসের জন্য একটা সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে। সেখানে সব সেকশন অফ দি অ্যাডমিনিস্ট্রেশনের থেকে লোক নিয়ে, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের লোক, আরও অন্যান্য যারা আছে, 2-1 জন যদি ইন্টেলেকচুয়াল যদি দরকার হয়, আই ডোন্ট লাইক ইট, বাট ইফ ইট ইজ নিডেড, নিয়ে একটা সিকিউরিটি কাউন্সিল অ্যাডহক বেসিসে ফর 15 days, 20 days, 30 days, যেটাই হোক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে যে সরকার ফাংশন করবে, মূল সরকার ফাংশন করবে, বিকজ গভর্নমেন্ট ইজ ইন প্লেস, নট অ্যাবলিশড। সো আগে পরিস্থিতি ঠান্ডা করতে হবে, পরিস্থিতি নর্মাল করার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আসার ব্যবস্থা করতে হবে। এই সংস্কার কমিটি এগুলি মহামান্য রাষ্ট্রপতির এক কলমের খোঁচায় বাতিল করে দিতে হবে। আরও অনেক কিছু করতে হবে, সেগুলি আমি এখন বলছি না। পরিস্থিতি যেইভাবে ডেভেলপ করে সেইভাবে সময় বলবো। সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে, তাদের দায়িত্বে দেশের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখন তাদেরই দায়িত্ব দেশকে উদ্ধার করা। এবং তাদেরকে কেউ যদি কোনো দুষ্কৃতকারী বা কোনো দেশদ্রোহী যদি মনে করে সেনাবাহিনীর সংখ্যা নিয়ে কোনো চিন্তা করে যে আমরা তারা ভুল করবে। সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আমাদের বন্ধুপ্রতিম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সকলে এমন সাপোর্ট দিয়েছে, তাদের যে কোনো প্রয়োজনে তারা তাদের পাশে দাঁড়াবে। এবং বাংলাদেশের জনগণ, আমি সম্মানিত সেনাবাহিনীর প্রধানকে এইটুকু অ্যাসিওর করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন বলেছে, আওয়ামী লীগের ফেসবুকে বলেছে, এবং জনগণের সাথেও আমরা বিভিন্নভাবে ইন্টারেক্ট করে দেখেছি, সারা দেশের মানুষ আজকে সেনাপ্রধানের নেতৃত্বে মাঠ পর্যায়ে, মূলত রাষ্ট্রপতির নেতৃত্বে, তার পিছনে তার যে অ্যাকশন সামনে আসতেছে করা শুরু হবে, সেখানে তারা সারা দেশের জনগণ তাদের পাশে থাকবে। এই পর্যায়ে যদি তারা মনে করে যে তাদের জরুরি অবস্থা দেওয়ার প্রয়োজন আছে, দ্যাট ইজ আপ টু দেম, বিকজ আই এম নট অ্যাওয়্যার অফ অল দি সিচুয়েশন। সো ইফ সিচুয়েশন ডিমান্ড, দে ক্যান ইম্পোজ স্টেট অফ ইমার্জেন্সি। আর যদি প্রয়োজন না হয়, কোনো দরকার নেই, ইমার্জেন্সির কোনো দরকার নাই, তারা তার করবে। বাট ইউনূস মাস্ট গো as soon as possible and soonest possible time. এটার কোনো অল্টারনেটিভ নেই। আপনার সাপের ঝাবি খোলা রেখে আপনি ফ্রিলি মুভ করলে সাপ আপনাকে সবল দিবে, তার সেই শক্তি নাই, সাথে দাঁত ভেঙে ফেলা হয়েছে, তারপরে সেই অ্যাটেনশনটা করবে। অর্থাৎ তাকে আইদার তাকে চলে যাওয়ার সুযোগ করে দিতে হবে, অথবা তাকে বন্দি করতে হবে। আর সে যদি বন্দি হয়, তার বিরুদ্ধে অনেক রকমের অ্যাকশন নিতে হবে, যত রকমের অপকর্ম করছে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সো সেগুলি বিদেশে গেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে আজ হোক আর কাল হোক। তো এখন পরিস্থিতি সব কিছু করার জন্যে আপাতত যেটা করলে ভালো হয় সেই জিনিসটা করে, কোনো রকমের কোনো অ্যাম্বিগুইটি না রেখে
সফল অভিযান যেন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয়, এটাই দেশবাসীর আশা। সেনাবাহিনী প্রধানের এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে এই অভিযানকে সফলতার জন্য প্রার্থনা করে আজকে আমার এই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আমার কথা শোনার জন্য। ভালো থাকবেন।